ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কালীপদ ঘোষের যে জীবন পরিবর্তন তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ও দুটি চরণসার আয়োজিত ভক্ত সম্মেলন আগামী 8ই ডিসেম্বর বেলুড় মঠে অনুষ্ঠিত হবে। আপনারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন এবং আসন্ন শীতকালীন সেবা পূজায় আপনাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে বহু মানুষের কাছে আমরা এই শীতে যাদের একটা কম্বলই হয়তো সহায় সম্বল সেটি আমরা পৌঁছে দিতে পারবো। আমরা আগের দিন কালীপদ ঘোষের জীবনের কথা শুনছি, যেখানে ঠাকুর শ্যামপুকুর বাটিতে তার বাড়িতে গেছেন এবং এই কালীপদ ঘোষ সর্বান্তঃকরণে মানতেন যে ঠাকুরের অসীম কৃপাতেই তার মতন দুরাত্মার চারিত্রিক রূপান্তর সম্ভব হয়েছে। চাকরি ক্ষেত্রে কিংবা সাংসারিক জীবনে যে সুখ সমৃদ্ধি তিনি উপভোগ করতেন সবই ছিল ঠাকুরের দান। বাস্তবিক এই কালীপদ ঘোষের চাকরি জীবন ছিল ঈর্ষণীয়। তার চেষ্টাতেই ভারতবর্ষের প্রধান প্রধান শহরে জন ডিকিনসন কোম্পানির শাখা অফিস গড়ে উঠেছিল এবং কালীপদর কর্তৃত্ব এতটাই প্রবল ছিল যে ব্রিটিশ কোম্পানি হওয়া সত্ত্বেও এই প্রত্যেকটি শাখা অফিসে তিনি ঠাকুরের ছবি টাঙানোর সাহস দেখাতে পেরেছিলেন এবং কালীপদ ঘোষের বদান্যতায় বহু শ্রীরামকৃষ্ণ ভক্ত এইসব অফিসের শূন্য পদে কাজ পেতেন। এই কালীপদ ঘোষ ছিলেন দু ভাই দু বোন। ভাই ছিলেন তারাপদ ঘোষ আর দুই বোন ছিলেন মহামায়া মিত্র আর যোগমায়া বসু। ভাই বোনদের মধ্যে মহামায়া মিত্রই ঠাকুরের প্রখ্যাত ভক্তদের মধ্যে একজন। কালীপদ নিজের ছিল 2 মেয়ে 3 ছেলে। বড় ছেলে বরেন্দ্র কৃষ্ণ আর 2 যমজ ছেলে ছিল হরেন্দ্র এবং ধরেন্দ্র। ছেলে মেয়েদের মধ্যে বরেন্দ্র কৃষ্ণই বাবার আদর্শে নিবেদিত প্রাণ ছিলেন। মাত্র 47 বছর বয়সে তিনি বহু কীর্তির অধিকারী হয়েছিলেন এবং গুজরাটের আমেদাবাদে 2টো কাপড়ের কল পরিচালনা করেছেন 1908 সালে শ্রীরামকৃষ্ণ মিলস আর 1919 সালে বিবেকানন্দ মিল। বরানগর মঠের শুরু দিকে কালীপদ ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের সাধ্যমতো সাহায্য করতেন। কর্মসূত্রে কিছুদিন মুম্বাই ছিলেন, তখন স্বামীজি, রাজা মহারাজ, অবেদানন্দজি, গঙ্গাধর মহারাজ, হরিনাথ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দজি প্রত্যেকেই পরিব্রাজক অবস্থায় বিভিন্ন সময় তাঁর মুম্বাইয়ের বাড়িতে আতিথ্য পেয়েছেন। আমরা স্মরণ করছি কালীপদ ঘোষের পুণ্য জীবনের কথা এবং সেই পুণ্য জীবনের কথায় তার রূপান্তরের কথা যখন আমরা স্মরণ করছি তখন আমরা এটিও বারবার স্মরণ করি যে 1885 সালের সেপ্টেম্বর মাসে শেষের দিকে বাগবাজারের এক ভক্ত রমণী সপার্ষদ ঠাকুরকে নৈশভোজে নিমন্ত্রণ করেছিলেন। যদিও জানতেন ঠাকুর অসুস্থ, তবুও তিনি ভেবেছিলেন যদি কোনোভাবে একবার ঠাকুর আসেন। সেই ব্যক্তি খবর এনেছিলেন যে ঠাকুরের গলা দিয়ে রক্তক্ষরণ হয়েছে। যেসব ভক্তরা বাগবাজারে নিমন্ত্রণ বাড়িতে উপস্থিত হয়েছিলেন তারা বিচলিত হয়ে পড়েন। সকলে স্থির করেন যে কলকাতায় একটা বাসা ভাড়া করে ঠাকুরকে রেখে চিকিৎসা করানো হবে এবং ভক্তরা এই সময় কলকাতার প্রখ্যাত বৈদ্যদের দক্ষিণেশ্বরে ডেকে নিয়ে গিয়েছিলেন, গঙ্গাপ্রসাদ, গোপীমোহন, দ্বারিকানাথ প্রমুখরা, এবং তারা প্রত্যেকে পরীক্ষা করে সিদ্ধান্তে এসেছিলেন যে ঠাকুরের রোহিণী রোগ হয়েছে। গঙ্গাপ্রসাদ সেন অনুসন্ধিৎস ভক্তকে জানিয়ে যান যে ডাক্তারেরা যাকে ক্যান্সার বলে রোহিণী তাই, এবং ঠাকুরকে কলকাতায় এনে বহুদর্শী ইংরেজ ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত যেসব ভক্তরা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কালীপদ ঘোষ। 26শে সেপ্টেম্বর ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হয়
কিন্তু বাগবাজারের বাড়ির স্বল্প পরিসর দেখে ঠাকুরের পছন্দ হয়নি। তিনি সেখান থেকে পায়ে হেঁটে রমাকান্ত বসু স্ট্রিটে বলরামবাবুর বাড়ি চলে যান। বলরামবাবু ঠাকুরকে সাদরে নিজের বাড়িতেই রাখেন। ভক্তরা অন্য বাসার সন্ধান করতে থাকেন। বলরাম ভবনে ঠাকুর 1 সপ্তাহ ছিলেন। চিকিৎসার জন্য কলকাতায় এসছেন এই খবর লোকমুখে যখন যায়, তখন বলরাম ভবনে ভিড় লেগেছিল যেন ভক্তের মেলা। অবশেষে কালীপদ ঘোষের চেষ্টাতে একটি বাড়ি পাওয়া গিয়েছিল শ্যামপুকুর স্ট্রিটে গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা ভবন। এই বাড়িটি ছিল কালীপদ ঘোষের বাড়ির কাছেই, এবং শ্যামপুকুরের এই বাড়িটি ভাড়া নেওয়ার পর বাড়িটির ঝাড়পোছ থেকে শুরু করে গোছগাছ সব নিজের উদ্যোগে করেছিলেন কালীপদ ঘোষ। দেবদেবীদের ছবি দেখলে ঠাকুর আনন্দে আপ্লুত হন। যেদিন ঠাকুর তাঁর বাড়িতে পদার্পণ করেন সেটা দেখেই তিনি বুঝেছিলেন, সেজন্য দক্ষিণেশ্বরের দেবদেবীদের সান্নিধ্য থেকে দূরে এসেও ঠাকুরের মন যাতে ভালো লাগে বা ভালো থাকে, সেই উদ্দেশ্যে কালীপদ ঘোষ নিজের খরচে সমস্ত দেব দেবীর ছবি কিনে এনে ঠাকুরের বসবাসের ঘরটি সুসজ্জিত করেছিলেন। ওই বাড়িতে শোয়ার বসার মাদুর, আসন, রান্নার বাসনপত্র, মুদিখানার জিনিস সব তিনি ব্যবস্থা করেছিলেন। রামচন্দ্র দত্ত, গিরিশ ঘোষ, সুরেন মিত্র প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের সাথে কালীপদ ঘোষ ও শ্যামপুকুরের বাসার ব্যয়ভার বহন করতেন। কোজাগরী পূর্ণিমার পরের দিন 24শে অক্টোবর 1885 শনিবার ঠাকুর শ্যামপুকুরের বাসায় নিজের ঘরে বসে আছেন। সন্ধ্যায় চাঁদ উঠেছে। নিত্যগোপাল ঠাকুরের পদসেবা করছেন। ঠাকুরের কাছাকাছি কালীপদ, দেবেন্দ্র আরও সব ভক্তরা বসে আছেন। ঠাকুর একজন ভক্তকে জপ প্রসঙ্গে বলছেন, জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তার নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার রূপ দর্শন করতে হয়, তার সাক্ষাৎকার হয়। জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ভগবানের সাক্ষাৎকার হয়। কালীপদ ঘোষ তখন সহাস্যে ভক্তদের উদ্দেশ্যে বলছেন, আমাদের এ খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা করতে হয় না। এমনই ছিল কালীপদ ঘোষের ঠাকুরের প্রতি বিশ্বাস। কথামৃতকারের 18ই অক্টোবর 1885 রেকর্ডে আছে যে গিরিশ ঘোষের মদ খাওয়া প্রসঙ্গে মাস্টারমশাই বলছেন, গিরিশ ঘোষের ভারী খবর নেয় ডাক্তার মহেন্দ্রলাল সরকার। কেবল জিজ্ঞাসা করেন, গিরিশ ঘোষ কি মদ সেরেছে? ঠাকুর বলছেন, তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে? মাস্টার বলছেন, আজ্ঞে হ্যাঁ বলেছিলাম, আর সব মদ ছাড়ার কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি বললে? মাস্টার বলছেন, তিনি বললেন, তোমরা যে কথা বলছো সে কথা ঠাকুরের কথা বলে মানি, কিন্তু জোর করে কোনো কথা বলবো না। শ্রীরামকৃষ্ণ আনন্দের সঙ্গে বলছে, কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। অর্থাৎ কালীপদ ঠাকুরকে এতটাই বিশ্বাস করতেন। যে কোনো কঠিন কাজের দায়িত্ব নিতে কালীপদ ঘোষ কখনো পিছপা হতেন না। সেই জন্য ঠাকুর তাকে ম্যানেজার বলে ডাকতেন। ঠাকুরের ত্যাগী শিষ্যরা নিজেদের দৈত্য দানার সাথে তুলনা করতেন। ডাকাবুকো প্রকাণ্ড চেহারার কালীপদর মতন দয়ালু মানুষ খুব কম দেখা যেত। সেই জন্য নরেন্দ্রনাথ কালীপদর নাম দিয়েছিলেন দানা। শ্রীরামকৃষ্ণ পরিবারে তিনি দানা কালী নামে বিখ্যাত হয়েছিলেন। এবং এই কালীপদ ঘোষের চরিত্রে ছিল দুটি প্রধান গুণ, সাহসিকতা আর দয়া। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, কালীপদ ঘোষ নামক জনৈক ব্যক্তি শ্রীরামকৃষ্ণদেবের বড় ভক্ত ছিলেন। তার প্রাণটা বড় উদার ছিল এবং দুহাতে দান করিতেন। সংকোচ ও দ্বিধাভাব তাহার ভিতর মোটেই ছিল না। তাহার নির্ভীকতা এবং মুক্ত হস্তে দান দেখিয়া নরেন্দ্রনাথ তাহাকে দানাদত্তি শ্রেণীর ভিতর ফেলিতেন এবং ভক্তমণ্ডলীর কাছে তিনি দানাকালী নামেই অভিহিত হতেন। ব্যক্তিগত সৌভাগ্য হয়েছে এই কালীপদ ঘোষের উত্তরাধিকারিণী সেই বাড়ির গৃহবধূর সাথে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে পরিচয় এবং তার আশীর্বাদ লাভ করা। আমি এই অনুধ্যানের মাধ্যমে কালীপদ ঘোষের উত্তরাধিকারী
পরিবারের সকলকে প্রণাম জানাই এবং সেই মাসিমা বা কাকিমার চরণেও আমার ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। শ্যামপুকুরের বাসায় যে কালী পুজো হয়েছিল, অর্থাৎ ঠাকুরের বড়া ভয় লীলা, 6 নভেম্বর 1885 শুক্রবার কালী পুজোর দিন আমরা জানি যে গিরিশবাবু ঠাকুরের চরণে সেই পুষ্পাঞ্জলিটুকু দিয়েছেন এবং জয় মা বলে যখন পুষ্পাঞ্জলি দিচ্ছেন সেই সময় কিন্তু কালীপদ ঘোষও উপস্থিত ছিলেন। এবং শ্যামপুকুরে ঠাকুরের রোগের প্রকোপ যেমন বেড়েছিল, তেমনি দর্শনার্থীদের ভিড়ও বেড়েছিল। এবং এই যে বড়াভয় লীলার দিনে সুজির পায়েস ঠাকুরকে প্রধান নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয়েছিল এবং সেটা কালীপদ ঘোষের বাড়ি থেকেই এসেছিল। এবং এই কালীপদ ঘোষের জীবনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, যে ঠাকুরের তার প্রতি ছিল অভাবনীয় কৃপা। কালীপদ ঘোষ সেই ভক্ত যিনি ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় দিনেই দুর্লভ ইষ্টমন্ত্র লাভ করেছিলেন। প্রতিকার লিখছেন, স্বভাবত হৃদে ভরা গুরু ভক্তি ধন, যে বলে দেখিলে চিনে গুরু কোনজন। শ্যামপুকুরের শারীরিক অবস্থার ক্রমাবনতি দেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠাকুরকে কাশীপুর উদ্যানবাটিতে আনা হয় 1850-এর 11 ডিসেম্বর। এবং কাশীপুরের এই উদ্যানবাটিতে থাকায় কালীন কালীপদ ঘোষ আরও একবার ঠাকুরের আশীর্বাদ ধন্য হয়েছিলেন। 23 ডিসেম্বর 1885 মাস্টারমশাইয়ের রেকর্ড অনুযায়ী কাশীপুর উদ্যানবাটিতে বসবাসের 12 দিন প্রেমের ছড়াছড়ি। ঠাকুর নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। কালীপদর বুক ছুঁয়ে বললেন, চৈতন্য হ। চিবুক ধরে তার আদর করছেন আর বলছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে তাকে এখানে আসতেই হবে। এই হচ্ছে কালীপদ ঘোষের প্রতি ঠাকুরের অভাবনীয় কৃপা। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তার যেমন ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, তেমনি তার নাটকের একনিষ্ঠ গুণাগ্রাহী ছিলেন কালীপদ ঘোষ। গিরিশবাবু শঙ্করাচার্য নাটকটি কালীপদ ঘোষের শরীর চলে যাওয়ার পরেই লেখা হয়। অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন স্বরূপ গিরিশবাবু এই নাটকটি কালীপদ ঘোষকে মর্মস্পর্শী ভাষায় উৎসর্গ করেছিলেন। লিখেছিলেন, ভাই, আমরা উভয় একত্রে বহুবার শ্রী দক্ষিণেশ্বরে মূর্তিমান বেদান্ত দর্শন করেছি। তুমি এখন আনন্দধামে, কিন্তু আমার আক্ষেপ, তুমি নরদেহে আমার শঙ্করাচার্য দেখলে না। আমার এই পুস্তক তোমায় উৎসর্গ করলাম, তুমি গ্রহণ করো। সেজন্য রাগ এবং আত্মম্বরিতা কালীপদ ঘোষের চরিত্র থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমরা জানি চৈতন্য অবতারে যেমন জগাই মাধাইয়ের ভক্তিতে বিভোর হয়ে কীর্তন আনন্দে মাতার দৃশ্য দেখতে পাই, ঠিক এই যুগে কালীপদ এবং গিরিশ ঘোষকে আমরা দেখতে পাই হাত ধরে নৃত্যরত মুদ্রায় মুখে জয় রাম কৃষ্ণ ধরিতে তারা বিহ্বল হয়েছিলেন কাঁকুড়গাছির জগদ্দান থেকে কোনো এক উৎসবের আনন্দমুখর দিনে। এবং একবার এক বদমাইশ লোক কালীপদ ঘোষের গালে চড় মেরেছিল। চেহারা এবং শারীরিক সক্ষমতায় সে কালীপদর কাছে কিছুই নয়, তবু কালীপদ ঘোষ লোকটাকে কিছু বলেননি। বন্ধুরা প্রতিশোধ নেবার কথা বললে কালীপদ ঘোষ শান্তভাবে বলেছিলেন, ওই পাজিটা কি আমায় মেরেছে? আমি শ্রীরামকৃষ্ণের সেবক, আমাকে কে মারবে? সেদিন ঠাকুরই আমায় মেরেছিলেন। এমনই ছিল কালীপদর রূপান্তর। শ্রীরামকৃষ্ণ চরণাশ্রিত হয়ে তিনি শরণাগতিতে এতটাই বিশ্বস্ত ছিলেন, মনে প্রাণে মানতেন যে সব কিছুর দায়িত্ব ঠাকুর নিয়েছেন। তাই কালীপদ ঘোষ বলতেন, জগাই মাধাইয়ের মতন উচ্ছৃঙ্খল হলেও আমাকে ঠাকুর নিজ গুণে কৃতার্থ করেছেন। অন্যের সেবা গ্রহণ করতেন না, বরঞ্চ অন্যকে সেবা করার জন্য উন্মুখ হয়ে থাকতেন। কেউ তার পদধূলি নিতে পারতেন না। কেউ হঠাৎ প্রণাম করে ফেললে তিনি খুবই
বিরক্তি বোধ করতেন। 28শে জুন 1905 কালীপদ ঘোষ রামকৃষ্ণ লোকে প্রয়াণ করেন। এবং মনে রাখতে হয় যে কলকাতার বাড়িতে কালীপদ ঘোষ যখন রোগশয্যায় শায়িত, তখন লাটু মহারাজ তাকে দেখতে গিয়ে আর টাকা না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কারণ লাটু মহারাজকে দুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রতি মাসে তিনি টাকা পাঠাতেন। তখন কালীপদ ঘোষ উত্তরে বলেছিলেন, ভাই, ঠাকুরের কৃপায় আমার কোনো কিছুর অভাব নেই, সামান্য কটা টাকা দিয়ে তোমার সেবা করি, তাও যদি তুমি না নাও তাহলে ঠাকুর আমার উপর রাগ করবেন। কালীপদ ঘোষ মনক্ষুণ্ণ হন। লাটু মহারাজ চাননি, তাই মহাভক্তের মৃত্যু পর্যন্ত সেই দান গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের এই মহান সেবক ভক্ত সমাজে আদর্শ শরণাগতির দীপ্তিতে আজও দীপ্যমান। ঈশ্বর সন্ধানী সংসারী মানুষের কাছে মহাত্মা গিরিশ ঘোষের মতন কালীপদ ঘোষও প্রেরণার আকর। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।